আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হলো চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো চলতড়িতের লেকচার 1 শুরু করব আমরা আজকে, 1 নাম্বার লেকচার। তো এই লেকচারে আমাদের আগের মতোই আমরা থিওরি টপিক নিয়ে আলোচনা করব, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। তো শুরু করা যাক। এই অধ্যায়ে মূলত অধ্যায়ের নামই হলো চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। চলতড়িৎ মানে হলো তড়িৎ বা আধানের প্রবাহ, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে অ্যাকচুয়ালি আধান প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে বোঝায় কি, যে আধান প্রবাহ। আধান মানে হলো চার্জ, চার্জের প্রবাহ। তো প্রবাহ জিনিসটা কি? প্রবাহ জিনিসটা মানে, প্রবাহ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বা এক জায়গা থেকে অবস্থানের পরিবর্তন করা। তো প্রবাহ যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের কাছে ধরলাম দুইটা পানির পাত্র আছে, এরকম দুইটা পানির পাত্র আছে। এখন এই পাত্রে এই পরিমাণ পানি, এই পরিমাণ পানি আছে, আর এই পাত্রের পানির লেয়ার হলো এইটা। যদি এই দুইটা পাত্রকে কোনো একটা নল দ্বারা বা পাইপ দ্বারা যদি যুক্ত করা হতো, তাহলে পানির প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হতো? অবশ্যই বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে, মানে এই দিকে। বেশি পরিমাণ পানি থেকে কম পরিমাণ পানির দিকে আস্তে আস্তে পানি প্রবাহিত হবে। অথবা যদি এটাকে আমরা তাপ দিয়ে বা তাপমাত্রা দিয়েও চিন্তা করতাম, তাহলে সেক্ষেত্রে আমরা জানি তাপ বা তাপমাত্রার ক্ষেত্রে কি হয়, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়। তো এখন কতক্ষণ পর্যন্ত এই পানিটা প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত এই পানির লেয়ার বা এই পানির পরিমাণ এই পানির পরিমাণ সমান না হয়। যখন এদের পানির পরিমাণ বা পানির লেয়ার সমান হয়ে যাবে, তখন এই পাশ থেকে ওই পাশে বা কোনো দিক থেকে কোনো দিকে পানি প্রবাহিত হবে না। ঠিক সেমভাবে চার্জের ক্ষেত্রেও যদি দুইটা চার্জিত বস্তুকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাহলে এদের ভিতরে কি পরিবহন শুরু হয়? এদের ভিতরে শুরু হয় আধান প্রবাহ, আধানের প্রবাহ বা চার্জের পরিবহন। এই চার্জের পরিবহন শুরু হওয়ার এই কনসেপ্টটাকেই মূলত চলতড়িতের কনসেপ্ট বা ওই ক্যালকুলেশনগুলোর জন্য আমরা এই অধ্যায়টা শিখব। এখন এই আধান প্রবাহ বা যা আমরা দেখলাম পানির ক্ষেত্রে পরিবহন কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত এদের পানির পরিমাণ বা লেয়ার সমান না হয়। তাহলে আধানের ক্ষেত্রে বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কতক্ষণ পর্যন্ত প্রবাহটা চলবে? যতক্ষণ পর্যন্ত এদের বিভব সমান না হয়। বিভব সমান না হওয়া পর্যন্ত, বিভব সমান না হওয়া পর্যন্ত এদের প্রবাহ চলমান থাকবে। আচ্ছা, এখন বিভব কি জিনিস সেগুলো আমরা আস্তে 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 সিকোয়েন্স ওয়াইজ সব টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তড়িৎ প্রবাহ মানে কি? অ্যাকচুয়ালি আধানের প্রবাহ। তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রাকে প্রকাশ করা হয় আই দ্বারা। এই তড়িৎ প্রবাহ মাত্রাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আই দ্বারা। তাহলে আমরা যদি বলি যে টি সময়ে, টি সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ হলো কিউ, তাহলে কি বলা যাবে? একক সময়ে, একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটাকে লেখা যাবে কিউ বাই টি। এই একক সময়ে প্রবাহিত চার্জের মাত্রা বা চার্জের পরিমাণটাকেই মূলত বলা হয় তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহটা অ্যাকচুয়ালি কি? একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ, একক সময়ে প্রবাহিত চার্জ তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হলো, আমরা জানি চার্জের একক হলো কুলম্ব, আর সময় তাহলে কুলম্ব পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জ। এইটাকে আবার লেখা হয় অ্যাম্পিয়ার, এ এম পি দ্বারা বোঝায় অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ারকে মূলত এ দ্বারা প্রকাশ করা হয়, যেমন 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, এরকম। এইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা আই, ঠিক আছে? তাহলে একক হলো অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ একক সময়ে চার্জের প্রবাহ, একক সময়ে চার্জের প্রবাহটাই মূলত হলো তড়িৎ প্রবাহ। এখন এই তড়িৎ প্রবাহের দিক থেকে পদার্থের প্রকারভেদ, তড়িৎ প্রবাহের দিক থেকে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। পদার্থকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হলো পরিবাহী, আর একটা হলো অর্ধ পরিবাহী, আর একটা হলো অপরিবাহী। এখন পরিবাহী কারা? যারা বিদ্যুৎ পরিবহনে খুব বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, বা এদের মধ্যে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে চার্জের পরিমাণটা বেশি থাকে, অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করতে পারে। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী মানে হলো যে যারা পরিবাহীর মতো বিদ্যুৎ পরিবহন করতে পারে না এবং বিদ্যুৎ যে একদম পরিবহন করে না তাও না। তো এরা হলো অর্ধপরিবাহী। অপরিবাহী হলো যারা বিদ্যুৎ পরিবহন করে না, সোজা কথা। যদিও অপরিবাহী যারা আছে তারাও বিদ্যুৎ পরিবহন করে একটা নির্দিষ্ট শর্ত অনুযায়ী, বাট আমরা আপাতত ধরে নিচ্ছি যে পরিবাহী যারা খুব বেশি বিদ্যুৎ পরিবহন করে, অর্ধপরিবাহী যারা তাদের চেয়ে একটু কম, এবং অপরিবাহী যারা বিদ্যুৎ পরিবহন একদমই করতে পারে না। তাহলে পরিবাহী কারা?
যেমন গোল্ড, সিলভার, আয়রন, কপার এটসেট্রা, এরা হলো পরিবাহী। অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম। অপরিবাহী হলো বাঁশ, কাঠ, এরা হলো অপরিবাহী, যারা বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ পরিবহনের দিক থেকে চিন্তা করলে পদার্থকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এর পরবর্তীতে আমরা আলোচনা করব খুবই সহজ জিনিস, খুবই কমন একটা সূত্র, সেটা হলো ওহমের সূত্র নিয়ে। যেই সূত্রটা ক্লাস 9-10 আলোচনা করা ছিল, তারপর জাস্ট একটু মনে করাই দেওয়ার জন্য আলোচনা করা। তো ওহমের সূত্র, ওহম একজন বিজ্ঞানীর নাম। সেই বিজ্ঞানীর নাম অনুসারে এই সূত্রটাকে বলা হয় ওহমের সূত্র। ওহমের সূত্রে কি বলা হয়, যে আমরা কি বললাম, তড়িৎ পরিবহন হবে। কতক্ষণ পর্যন্ত তড়িৎ পরিবহন হবে? যতক্ষণ পর্যন্ত তাদের বিভব সমান না হয়। তাহলে এই তড়িৎ পরিবহনটা অ্যাকচুয়ালি বিভব পার্থক্যের বা বিভবের সমানুপাতিক হবে। যে যদি বিভব পার্থক্য মানে কি, যে এক সাইড থেকে আরেক সাইডে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, এদের মধ্যে যে পার্থক্যটা বিভবের, সেটাকে বলা হয় বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য যত বেশি হবে, পরিবহন তত বেশি হবে। অথবা যদি আমরা ওই পানির কথা চিন্তা করতাম, যদি এরকম হয় যে এক পাত্রের মধ্যে পানির লেয়ার বা পানির পরিমাণ অনেক বেশি, এক পাত্রের মধ্যে পানির পরিমাণ অনেক কম, তাহলে সেক্ষেত্রে কি পরিবহনটা অনেক বেশি হবে। যদি এরকম হয় যে এক পাত্র এবং আরেক পাত্রের মধ্যে পানির পরিমাণ প্রায় কাছাকাছি, একটু কম বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে, পরিবহনটা একটু কম হবে। তো এই জন্য বলা হচ্ছে যে বিভব পার্থক্য যত বেশি হবে, তত বেশি পরিবহন হবে। বিভব পার্থক্যের সাথে পরিবহনটা সমানুপাতিক। বিভব পার্থক্য যদি কম হয়, তাহলে তড়িৎ প্রবাহটা কম হবে। এখন যদি আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে এখানে সমান দেই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর মানে হলো রেজিস্ট্যান্স বা রোধ। এখন রোধ কি জিনিস? রোধ মানে হলো বাধা। তড়িৎ পরিবহন মানে কি? আধান পরিবহন। আর আধান পরিবহন হতে গেলে কি হবে, যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন আধানের পরিবহন হবে, এই আধান বা চার্জগুলো পরিবহনের সময় যে বাধা পায়, যে বাধা প্রাপ্ত হয়, সেটাকেই বলা হয় রোধ। এই রোধ মানে হলো বাধা। ঠিক আছে, আচ্ছা। এখন এই বাধা দেওয়ার যে ধর্মটা, এই ধর্মটাকে ধরে নেওয়া হয় এটা একটা সাধারণ ধর্ম। এটা প্রত্যেকটা বস্তুর মধ্যেই, প্রত্যেকটা পরিবাহী, অর্ধপরিবাহী সবার মধ্যেই এই রোধটা থাকে। এই রোধ মানে হলো বাধা দেওয়ার যে প্রবণতা, সেটা থাকে। তো রোধ নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। করা হলে রোধের কিরকম পরিবর্তন আসতে পারে বা রোধ কিভাবে পরিবর্তিত হয়। আচ্ছা দেখো, তো এই ক্ষেত্রে আমরা 2 ক্যাটাগরিতে আলোচনা করব। একটা হলো পরিবাহীর জন্য, আর একটা আলোচনা আমরা করব অর্ধপরিবাহীর জন্য। একটা আমরা আলোচনা করব পরিবাহীর জন্য, একটা আমরা আলোচনা করব অর্ধপরিবাহীর জন্য। আচ্ছা খেয়াল করো, যদি এরকম হয় যে এইটা একটা রাস্তা, যেই রাস্তার ভেতর দিয়ে ধরলাম 100 জন মানুষ, এরকম এমন একটা রাস্তা যে এইটা হলো এন্ট্রি পয়েন্ট, আর এইটা হলো বের হওয়ার জায়গা, মানে একটা টানেলের মতো আর কি, একটা সরু গলি, একটা টানেলের মতো। তো এরকম যদি হয় যে এখান দিয়ে 100 জন মানুষ একটা মিছিল নিয়ে সামনের দিকে আগাচ্ছে, বা একটা র্যালি নিয়ে সামনের দিকে আগাচ্ছে, যদি এরকম একটা পজিশনে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো বিস্ফোরণ হয়, তাহলে তারা কি করবে? তারা সবাই প্যানিক করে ফেলবে ওই জায়গাতে, এবং ওইখান থেকে তারা ছুটাছুটি করে সামনের এদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করবে, দৌড়ায়, এক একজন দৌড়ায় এদিক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন সেক্ষেত্রে কি হবে, যে এই রাস্তার মধ্যে যদি 100 জন মানুষ একসাথে দৌড়ানো শুরু করে, তখন একজন আরেকজনের সাথে সংঘর্ষ হবে, ধাক্কা হবে, এবং এক্ষেত্রে এক মানুষ কেউ উল্টায় পড়ে যাবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে যদি এই রাস্তাটা এরা নর্মালি স্বাভাবিকভাবে 10 মিনিটে পার করতে পারতো, সেক্ষেত্রে এদের এই ধাক্কাধাক্কির কারণে পার হতে সময় আরও বেশি লাগবে। কারণ কি? কারণ ওই যে একজন আরেকজন দৌড়ানোর সময় কি হবে, একজন আরেকজনের মানুষ বেশি হওয়ার কারণে সংঘর্ষ বেশি হবে, বা ধাক্কা বেশি হবে, একজন আরেকজনের সাথে বাড়ি খাবে বেশি। যদি এরকমভাবে আমরা চিন্তা করি যে সেম এই রাস্তাটায় যেখানে 100 জন মানুষ যাচ্ছিল, এবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে 5 জন মানুষ, তাহলে এবার দেখো 5 জন মানুষ যদি ওই রাস্তা দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি সেম ঘটনা ঘটে, যদি কোনো একটা বিস্ফোরণ ঘটে মাঝখানে, তখন ওই 5 জন মানুষ যদি দৌড়ায় বের হতে চায়, তাহলে ওই রাস্তা দিয়ে 5 জন মানুষ ইজিলি দৌড়ায় বের হতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ 5 জন মানুষ যদি একসাথেও দৌড়ায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। তাহলে যদি তারা নর্মালি 10 মিনিটে রাস্তাটাকে পার করতে পারতো, তাহলে দৌড়ানোর ফলে এরা 5 মিনিটে রাস্তাটাকে পার করতে পারবে, কারণ এদের মধ্যে কোনো সংঘর্ষ বা ধাক্কার ঘটনা ঘটবে না। ঠিক আছে, তাহলে এখন এই ঘটনাটাকে আমরা এই পরিবাহী আর অর্ধপরিবাহীর সাথে একটু মিলানোর চেষ্টা করি। দেখো,
পরিবাহীর ক্ষেত্রে কি হয় যে পরিবাহী যারা তাদের মধ্যে অনেক বেশি পরিমাণে ইলেকট্রন থাকে, সে অনেক বেশি ইলেকট্রন থাকার কারণে সেই ইলেকট্রনগুলো যখন গতিশীল হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে, তখন তাদের মধ্যে নর্মালি সংঘর্ষ বা ধাক্কা ঘটে, যেটাকে আমরা রোধ হিসেবে বলি। কিন্তু যদি আমি সেক্ষেত্রে আরো তাপমাত্রা বাড়াই দিই, তাপমাত্রা বাড়াই দিলে কি হবে? তাপমাত্রা বাড়াই দিলে তখন যেটা ঘটবে যে ওই ইলেকট্রনগুলা শক্তি বেশি পাবে, তাদের মধ্যে গতিশক্তি আসবে। ওই তাপমাত্রা থেকে যে তাপ শক্তিটা যাবে, এই তাপ শক্তিটা কনভার্ট হবে কিসে? গতিশক্তিতে। এখন ওই যে গতিশক্তি, এই গতিশক্তি দিয়ে তারা দ্রুত এই পাশ থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করবে। যখন সবারই গতি বাড়বে, সবাই যখন দ্রুত যাওয়ার চেষ্টা করবে, তখন কি হবে? একজন আরেকজনের সাথে সংঘর্ষের পরিমাণ, একজন আরেকজনের সাথে ধাক্কার পরিমাণ বাড়বে। তাহলে একজন আরেকজনের সাথে যদি সংঘর্ষ বা ধাক্কার পরিমাণ বাড়ে, তাহলে একজন আরেকজনের সাথে সংঘর্ষ বা ধাক্কার ফলে কি হবে? গতিরোধ হবে। মানে নর্মাল অবস্থায় তারা যেই গতিতে চলতে পারতো, পরবর্তী অবস্থায় দেখা যাবে যে সেই গতিতে তারা এই পাশ থেকে ওই পাশে যাইতে পারতেছে না। মানে যাওয়ার চেষ্টা করতেছে দ্রুত, কিন্তু সংঘর্ষ বেশি হওয়ার কারণে তারা ওই জিনিসটা ইফেক্টিভ হচ্ছে না, তাদের সময় বেশি লাগতেছে। যেমন এক্ষেত্রে কি, তারা 10 মিনিটে পার হতে পারলে এই দৌড়াদৌড়ি করার কারণে তাদের সময় আরও বেশি লাগবে, ধরলাম যে 15 মিনিট। তাহলে এরকম ওই ইলেকট্রনগুলোর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে, যে যখন ওই ইলেকট্রনগুলোকে এক্সট্রা করে তাপ দেওয়া হবে, তখন ওই তাপের কারণে তাদের গতি বাড়বে, এবং এই গতির কারণে সংঘর্ষ বাড়বে, আর সংঘর্ষ বাড়লে তখন তাদের ধাক্কার পরিমাণ বাড়বে। তো ধাক্কার পরিমাণ বাড়লে তখন তাদের গতিরোধ হবে বা বাধা বাড়বে। তো এই জন্য পরিবাহীর ক্ষেত্রে বলা যায় যে তাপমাত্রার সাথে রোধের সম্পর্কটা হয় সমানুপাতিক, যে তাপমাত্রা বেশি হলে রোধ বাড়ে, তাপমাত্রা বেশি হলে সংঘর্ষ বাড়তেছে, সংঘর্ষ বাড়া মানে বাধা বেশি পাওয়া। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখো, যখন মানুষ কম ছিল, তার মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি ইলেকট্রনের পরিমাণও কম, তাহলে ইলেকট্রনের পরিমাণ যদি কম হয়, তাদেরকে যদি শক্তি দেওয়া হয়, তখন তারা দ্রুত যাবে ঠিকই, কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ বা ধাক্কার প্রবণতা কমে আসবে একদমই। তাহলে সেক্ষেত্রে বলা যায় যে রোধের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি হবে? ব্যস্তানুপাতিক, যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে রোধ কমবে। ঠিক আছে, এই ছিল আমাদের রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক। এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন এখান থেকে একটা সূত্র মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। সূত্রটা হলো যে আর থিটা ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা। আচ্ছা, এখানে এই সূত্রের কোনটা মানে কি সেটা আমি একটু বলে দিই। আর থিটা মানে হলো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। যেমন আমি বললাম যে আমি একটা পরিবাহীর জন্য 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ বের করতে চাই, যে তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে তার মধ্যে রোধ কত হতো, তখন আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব। তাহলে আর থিটা মানে হলো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর নট মানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, থিটা মানে হলো ওই যে যেই তাপমাত্রায় আমি রোধটা চাচ্ছি সেই তাপমাত্রাটা 50 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস, আর আলফা মানে হলো রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এখন এই মানটা কি? এই মানটা প্রশ্নে দেওয়া থাকবে, এই আলফার মানটা প্রশ্নে দেওয়া থাকবে। আচ্ছা, এখন তাহলে এখান থেকে যদি আমরা আলফার মানটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আলফাটাকে বের করার জন্য এই সমীকরণ থেকে আমরা আলফাটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো ইজিলি। তো দেখো, যদি আমরা এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয়, যে আর থিটা সমান লেখা যায় যে যদি আমরা এইভাবে লিখি যে 1 প্লাস আলফা থিটা সমান আর থিটা ডিভাইডেড বাই আর নট, বা আলফা থিটা সমান আর থিটা বাই আর নট মাইনাস 1 সমান, এখানে আর নট লসাগু করলে আর থিটা মাইনাস আর নট, অতএব আলফা সমান, তাহলে আলফা সমান আর থিটা মাইনাস আর নট ইন্টু আর নট থিটা। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে খেয়াল করো, যদি আমরা এখানে এককটা বের করতে চাইতাম, যদি আমরা একক বের করতে চাই, তাহলে একক কি হবে? আলফার একক কি হবে? উপরে আর থিটা আর নট, তার মানে কি এখানে রোধ, তাহলে রোধের ক্ষেত্রে একক কি হয়? ওহম। এখানে নিচে আর রোধের ক্ষেত্রে একক হলো ওহম, ওহম কাটা যাবে, থাকে কি তাপমাত্রার একক, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস এককটা কি হবে আলফার জন্য? পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আচ্ছা, এই ছিল তাহলে আমাদের রোধের সাথে তাপমাত্রা। রোধ, তাহলে রোধ মানে কি? বাধা। রোধ মানে এই যে এইটাই শুধুমাত্র রোধ এরকম কিন্তু না, এইটা দ্বারা কি বোঝানো হয়? এইটা দ্বারা বোঝানো হয় যে একটা সার্কিটের ভিতরে রোধ আছে। তো রোধ মানে আলটিমেটলি কি? রোধ মানে আলটিমেটলি হলো বাধা, যেখানে ইলেকট্রন বা আধান পরিবহন বাধাপ্রাপ্ত হয়, সেটাই হলো রোধ।
তো রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা একটু আগেই জানছি। রোধের একক হলো ওহম, এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় যেটাকে বলা হয় ওহম। এটা হলো রোধের একক, ঠিক আছে। আচ্ছা, এখন রোধের কিছু সূত্র আছে, এগুলোকে আমরা একটু জানবো। রোধের কিছু সূত্র আছে, যেমন রোধের প্রথম সূত্র বা দৈর্ঘ্যের একটা সূত্র আছে, সেটা হলো যে দৈর্ঘ্যের সাথে পরিবাহীর রোধ হলো সমানুপাতিক। মানে আমরা যেই পরিবাহীর ভিতর দিয়ে আমরা বিদ্যুৎ পরিবহন করব, সেই পরিবাহীর দৈর্ঘ্য যদি বেশি হয় তার রোধ বেশি হবে। কারণ কি, একটু চিন্তা করে দেখো যে যত ওই যে আমরা একটু যে রাস্তার কথা চিন্তা করলাম, এই রাস্তাটা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কি সংঘর্ষের পরিমাণ আরও বেশি হবে। যদি রাস্তাটা ছোট হতো তাহলে সংঘর্ষের পরিমাণ একটু কম হতো। তাহলে যত বেশি রাস্তা, আধানগুলো যত বেশি রাস্তা ট্রাভেল করবে বা যত বেশি রাস্তা ধরে যাবে, তত তাদের সংঘর্ষ বা ধাক্কার পরিমাণ তত বেশি হবে। আচ্ছা, দুই নাম্বার সূত্র হলো ক্ষেত্রফল সূত্র। ক্ষেত্রফল সূত্রটা হলো রোধের সাথে ক্ষেত্রফল হলো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে, রোধ বাড়লে ক্ষেত্রফল কমবে। এখন তাহলে খেয়াল করো যে এই রাস্তাটা যেটা আমরা একটু আগে বললাম, এই রাস্তাটা যদি আরো চওড়া হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, অনেক বেশি চওড়া হলে, যত বেশি চওড়া হতো তত সংঘর্ষের পরিমাণ কমতো। ঠিক সেম ভাবে আমরা এটা এইভাবে চিন্তা করব যে যদি পরিবাহীর ক্ষেত্রফল বেশি হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনগুলো ছড়ায় যাওয়ার একটা জায়গা পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে রোধ কম হবে। এখন এই দুইটা সূত্রকে যদি আমরা এক জায়গায় লিখি তাহলে এইভাবে লেখা যায় যে এল বাই এ, বা এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠায়ে সমান দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, এইটাকে বলা হয় রো। এখন অনেকের মনে হতে পারে যে ভাই রো মানে তো ঘনত্ব, রো মানে ঘনত্ব হয়, আবার এইখানে রোটাকে ব্যবহার করা হয়, এই রো মানে ঘনত্ব না, এই রো মানে হলো আপেক্ষিক রোধ। ঠিক আছে, তাহলে আপেক্ষিক রোধটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে ব্যবহার করতেছি আপেক্ষিক রোধটা। এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপেক্ষিক রোধটা কার উপরে ডিপেন্ড করে। দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে এইভাবে লিখতাম যে রো সমান আর এ বাই এল, তাহলে দেখে মনে হতো যে আপেক্ষিক রোধটা কার উপর ডিপেন্ড করতেছে, রোধের উপর, ক্ষেত্রফলের উপর, দৈর্ঘ্যের উপর। কিন্তু দেখো আমরা রোটাকে কখন ব্যবহার করছি, রোটাকে ব্যবহার করছি সমানুপাতিক ধ্রুবকের পরিবর্তে, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে অ্যাজ এ সমানুপাতিক ধ্রুবক হিসেবে। তো সমানুপাতিক ধ্রুবক বা ধ্রুবমান কি কখনো পরিবর্তন হতে পারে? পরিবর্তন হতে পারে না। তাহলে দৈর্ঘ্য চেঞ্জ হোক বা ক্ষেত্রফল চেঞ্জ হোক না কেন, এই রোধটা আপেক্ষিক রোধের মানটা চেঞ্জ হবে না। আপেক্ষিক রোধের মানটা কখন চেঞ্জ হবে? দুই ক্ষেত্রে চেঞ্জ হবে। একটা হলো উপাদান চেঞ্জ করলে। উপাদান চেঞ্জ করা মানে কি, মানে যদি আমরা তামার তার ব্যবহার করি তাহলে তার জন্য একরকম আপেক্ষিক রোধ পাবো, যদি আমরা সিলভারের তার ব্যবহার করি তার জন্য একরকম আপেক্ষিক রোধ পাবো, যদি আমরা গোল্ডের তার ব্যবহার করি বা গোল্ড পরিবাহী ব্যবহার করি তখন তার জন্য একরকম আপেক্ষিক রোধ পাবো। ঠিক আছে, আর কখন চেঞ্জ হতে পারে? আর হলো তাপমাত্রা পরিবর্তন করলে। তাপমাত্রা পরিবর্তন করলে আপেক্ষিক রোধ চেঞ্জ হয়। তো মাঝে মাঝে পরীক্ষায় কি করে যে খুব কনফিউজ করার জন্য এরকম বলে দেয় যে একটা পরিবাহীর মধ্যে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, ক্ষেত্রফল তিনগুণ করা হলো, বা দৈর্ঘ্য অর্ধেক করা হলো, ক্ষেত্রফল এই পরিবর্তন, এরকম অনেক পরিবর্তনের কথা বলে লাস্টে জিজ্ঞাসা করে যে তার আপেক্ষিক রোধের মান কত হবে। তাহলে আপেক্ষিক রোধের মান প্রথমে যা দেওয়া ছিল প্রশ্নে খেয়াল করবা ওইটাই থাকবে, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, রোধ এই সব কিছু পরিবর্তন করলে আপেক্ষিক রোধের মান কখনো পরিবর্তন হবে না। আপেক্ষিক রোধের মান শুধু কার উপর ডিপেন্ড করবে? উপাদানের উপর এবং তাপমাত্রার উপর। যদি উপাদান পরিবর্তন হয় তাহলে আপেক্ষিক রোধের মান চেঞ্জ হবে, যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে আপেক্ষিক রোধের মান চেঞ্জ হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে রোধ কার উপর ডিপেন্ড করে। এই যে রোধ মানে আর, এই রোধটা কার উপর ডিপেন্ড করে? তাহলে দেখো এই রোধটা কার উপর ডিপেন্ড করে, এই দুটো সূত্র দেখেই বুঝতে পারতেছো যে দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে এবং কার উপরে? ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে, যেটা আমরা মাত্রই বললাম। এবং সাথে এই রোধের মানটাও উপাদান এবং তাপমাত্রা এদের উপরে ডিপেন্ড করে। তাহলে এটা ডিপেন্ড করে কার উপরে? চারটা জিনিসের উপরে, এই দুইটা প্লাস এই দুইটা। আপেক্ষিক রোধ ডিপেন্ড করে এই দুইটা জিনিসের উপর, আর রোধ ডিপেন্ড করে এই চারটা জিনিসের উপর। এটা একটু মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য। তাহলে আপেক্ষিক রোধ কার উপর ডিপেন্ড করে? উপাদান এবং তাপমাত্রা। আর শুধুমাত্র রোধ, এই যে নর্মাল রোধ যেটা, এই রোধটা ডিপেন্ড করে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, উপাদান, তাপমাত্রা, এই চারটা জিনিসের উপর, ঠিক আছে। আরেকটা বিষয় হলো দেখো আপেক্ষিক রোধের একক। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপেক্ষিক রোধের একক। তাহলে আপেক্ষিক রোধের একক কি হবে খেয়াল করো। এখানে যদি আমি এককগুলো বসাই দেই তাহলে রোধের জন্য একক হলো ওহম, ক্ষেত্রফলের জন্য একক হবে মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের জন্য একক হবে মিটার। তাহলে আপেক্ষিক রোধের জন্য একক হবে ওহম মিটার, কারণ একটা মিটার কাটা চলে গেল, তাহলে হবে ওহম মিটার। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো একটু এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে।
দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে যে আর মানের রোধকে টেনে n গুণ লম্বা করা হলে রোধ কত হবে। আচ্ছা, এখন অনেকের কাছে মনে হতে পারে যে লম্বা করা মানে কি দৈর্ঘ্য পরিবর্তন করা। তো তাহলে আমরা কি দেখলাম যে রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে যতটুকু লম্বা করা হবে ততটুকুই রোধ পরিবর্তন হবে বা বাড়বে অথবা কমবে, এই তো নাকি। কিন্তু দেখো এখানে পরিবর্তনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে নর্মাল পরিবর্তন মানে আমার কাছে 1 মিটারের একটা তার ছিল, খেয়াল করো 1 মিটারের একটা তার ছিল, আমি এই তারটাকে 4 গুণ লম্বা করলাম, 4 গুণ করলাম। 4 গুণ করা মানে কি 4 মিটার। 4 গুণ কিভাবে করলাম, এটা দুইভাবে হতে পারে। একটা হলো যে এই 1 মিটারের সাথে আমি আরো 3 মিটার তারকে জোড়া দিছি, দিয়ে এটাকে আমি করছি 4 মিটার, তাহলে এটা হলো 4 গুণ। এই প্রসেসটা হলো এই প্রসেস। আর যদি এরকম হয় যে আমার কাছে 1 মিটার তার ছিল, সেটাকে আমি টান দিয়ে লম্বা করলাম, টেনে লম্বা করলাম, তাহলে টেনে লম্বা করলে তখন আমাদের এই কনসেপ্টটা আসবে, তখন তার ভিতরে আসবে এই কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে নর্মাল পরিবর্তনের ক্ষেত্রে বা নর্মাল পরিবর্তন লম্বা করা হোক খাটো করা হোক সেই ক্ষেত্রে আসবে এইটা। আর যদি টেনে লম্বা করার কথা বলে বা টেনে পরিবর্তন করার কথা বলে তাহলে সেক্ষেত্রে আসবে এইটা। তো এই ক্ষেত্রে পরবর্তী রোধটা হবে n²r। এই শর্টকাটটা তোমরা মনে রাখবা এমসিকিউ এর জন্য। তাহলে কিরকম হতে পারে, ধরো বলা হলো 10 ওহম রোধকে, 10 ওহমের রোধের তারকে যে পরিমাণ ছিল সেখান থেকে টেনে 4 গুণ লম্বা করা হলো, টেনে 4 গুণ লম্বা করা হলো। তাহলে সেক্ষেত্রে হবে 4 4 16 ইন্টু 10, 160 ওহম। তাহলে সেক্ষেত্রে রোধটা হবে 160 ওহম। ঠিক আছে, পরিবাহিতা। আচ্ছা দেখো, তাহলে পরিবাহিতা কি জিনিস। পরিবাহিতা হলো যে পরিবহন কেমন হচ্ছে বা কতটুকু পরিবহন হচ্ছে, সেটাই হলো পরিবাহিতা। পরিবাহিতা হলো একটা ধর্ম, যে পরিবহনের একটা ধর্ম, এটাই হলো পরিবাহিতা। ঠিক আছে, তাহলে পরিবাহিতা হলো যে একটা ধর্ম, যে একটা পরিবাহীর ভিতর দিয়ে কি পরিমাণে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। তাহলে পরিবাহিতাটা কি হবে একটু খেয়াল করে দেখো তো। পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পরিবাহিতাটা সবসময় কি হবে, রোধের বিপরীত হবে না। কারণ যদি বাধা বেশি হয় তাহলে পরিবহন বেশি হবে, যেইখানে বাধা কম সেখানে পরিবহন বেশি, তার পরিবাহিতা বেশি। এই তো, এখন তাহলে সমানুপাতিক না, এটা সমান, জি সমান 1/r। ব্যস্ত মানে উল্টা সম্পর্ক আর কি, উল্টা, যে যত রোধ কমবে তত পরিবাহিতা বাড়বে, যত রোধ কমবে তত পরিবাহিতা বাড়বে। আচ্ছা, তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর ওহমের সূত্র থেকে। তাহলে এখানে যদি আমি লিখি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর সমান কি লেখা যায় 1/g, 1/g। তাহলে এই জায়গার ক্ষেত্রে দেখো v is equal to I by g, এরকম একটা সমীকরণ পাওয়া যাচ্ছে, বা I সমান বা জিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে g সমান কি লেখা যায় I by v। এইটাকে পরিবাহিতার সম্পর্ক হিসেবে ব্যবহার করা যাবে। এখন আমরা পরিবাহিতার একক সম্পর্কে একটু জানবো যে পরিবাহিতার একক কি। পরিবাহিতার একক দেখো, এটা কি অ্যাম্পিয়ার আর এইটা হলো ভোল্ট, বিভব পার্থক্যের একক হলো ভোল্ট, এটার একক হলো অ্যাম্পিয়ার আর এইটার একক হলো ভোল্ট। এখন এই অ্যাম্পিয়ার বাই ভোল্ট এই এককটাকে এসে এককে বলা হয় সিমেন্স। এইটা হলো সিমেন্স, এই এককটাকে বলা হয় সিমেন্স। ঠিক আছে, এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এককটাকে বলা হয় সিমেন্স, অথবা এইটাকে আমরা পার ওহম বা ওহম ইনভার্স 1 হিসেবেও চিন্তা করতে পারি। দেখো এই যে এই সমীকরণের দিকে তাকাও, তাহলে নিচে যদি ওহম হয় তাহলে ওহম ইনভার্স 1, তাহলে ওহম ইনভার্স 1, তাহলে এইটা কি হবে পরিবাহিতার একক। তাহলে পরিবাহিতার একককে সিমেন্সেও প্রকাশ করা হয়, আবার ওহম ইনভার্স 1এও প্রকাশ করা হয়, একই কথা। ঠিক আছে, আচ্ছা তারণ বেগ জিনিসটা কি। তারণ বেগ মানে হলো আমরা কি বললাম এখনই, যে তড়িৎ পরিবহন কে করে, তড়িৎ পরিবহন হলো তো আধানের পরিবহন। তাহলে আধানের পরিবহন মানে কি ইলেকট্রনের পরিবহন। এখন ইলেকট্রনের পরিবহন হলে কি, সেখানে ইলেকট্রন যে এক পাশ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে যাচ্ছে, তাহলে ইলেকট্রনের একটা বেগ আছে, ওই বেগটাকেই বলা হয় তারণ বেগ। ঠিক আছে, এখানে I/NA। আচ্ছা দেখো, তাহলে তারণ বেগ থেকে আমাদের শুধুমাত্র সূত্রটা জানলেই চলতেছে। সূত্রটা কি কি, তারণ বেগ থেকে এইটা হলো প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা হলো I,
এন মানে হলো সংখ্যা, কি এন মানে হলো একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। এ মানে হলো যেই পরিবাহীর ভেতর দিয়ে ইলেকট্রন পরিবহন হচ্ছে, যে পরিবাহীর ভেতর দিয়ে ইলেকট্রন পরিবহন হচ্ছে ওই পরিবাহীর জন্য ক্ষেত্রফল, ওই পরিবাহীর ক্ষেত্রফল, যার ভিতর দিয়ে ইলেকট্রন পরিবহন হচ্ছে তার ক্ষেত্রফল। আর ই মানে হলো ইলেকট্রনের চার্জ, ই মানে ইলেকট্রনের চার্জ। জাস্ট আমাদের এইটুকু জিনিস জানলেই চলতেছে। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে এখান থেকে, সেটা হলো প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব, তাহলে ঘনত্ব মানে কি বুঝি আমরা? দেখ, চিন্তা করো একটু। ঘনত্ব মানে হলো যে একটা জায়গার মধ্যে কত বেশি পরিমাণে জিনিস আছে, সেটাই তো ঘনত্ব, ঠিক না? তাহলে প্রবাহ ঘনত্ব মানে কি? প্রবাহ ঘনত্ব মানে বোঝাবে যদি আমরা বলি যে এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে আই পরিমাণে প্রবাহ চলতেছে, তাহলে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রবাহ কত হবে? আই বাই এ। তাহলে আমরা বলতে পারবো যে প্রবাহ ঘনত্বটা কি, যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রবাহ, যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ হচ্ছে, এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়, স্মল জে। তাহলে যদি আমরা প্রবাহ ঘনত্বের সাথে তারণ বেগের সম্পর্ক লিখতে চাই, তাহলে এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই দেই, তাহলে তারণ বেগ ভি সমান লেখা যাবে জে বাই এন ই। ঠিক আছে, তাহলে এইটা হলো প্রবাহ ঘনত্বর সাথে তারণ বেগ, ইলেকট্রনের বেগের সম্পর্ক। তো এইটুকু জানলেই চলতেছে আমাদের। জুলের তাপীয় ক্রিয়ার সূত্রগুলা কি কি একটু দেখো। জুল হলো বিজ্ঞানী জুল, সেটা তাপীয় ক্রিয়ার কিছু সূত্র দিছে, সে তিনটা সূত্র আমরা একটু দেখব। 1 নম্বর সূত্রে বলা আছে যে যদি রোধ, পরিবাহীর রোধ এবং পরিবহনের সময় কনস্ট্যান্ট থাকে, মানে পরিবর্তন না হয়, তাহলে তার ভিতরে উৎপন্ন তাপ হবে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রে বলা হচ্ছে যে যদি প্রবাহ মাত্রা এবং টাইম কনস্ট্যান্ট থাকে, মানে ওই পরিবাহীর ভিতরে আমি একই সময় ধরে একই পরিমাণে যদি প্রবাহ চালাই, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন তাপটা হবে রোধের সমানুপাতিক। 3 নম্বরে যদি তার ভিতরে প্রবাহ মাত্রা এবং রোধ এই দুইটা যদি কনস্ট্যান্ট থাকে, মানে প্রবাহ মাত্রা এবং রোধ যদি পরিবর্তন না হয়, তাহলে তার উৎপন্ন তাপটা হবে কার সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। এখন আমাদের এই যে তিনটা সূত্র বা তিনটা সম্পর্ক আসলো, এই তিনটা সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো একই সাথে এরকম সূত্র লেখা যায় যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আবার আরেকটা সূত্র লেখা যায় 0.24 আই স্কোয়ার আর টি। এখন প্রশ্ন হলো যে ভাই তাহলে সমস্যা তো একটাই, যে এই মানগুলো দেওয়া থাকলে যদি আমি অঙ্ক করতে যাই, তাহলে এই মানগুলো দেওয়া দিয়ে অঙ্ক করতে গেলে আমরা কোন সূত্র ব্যবহার করবো? উপরেরটা নাকি নিচেরটা? যে কোনো একটা করলেই হবে। দেখো, এই দুটো সূত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। একটা পার্থক্য আছে, সেটা হলো যে এইখান থেকে আমি যে এইচের মানটা পাবো, যে শক্তিটা পাবো, সেটা হবে জুলে। আর এখান থেকে আমরা যে এই শক্তির মানটা পাবো, এই শক্তিটা আসবে ক্যালোরিতে। এই শক্তির মানটা আমি পাবো ক্যালোরিতে। ঠিক আছে, তো আমরা সবসময় এই জুলের এই সূত্রটাকেই বেশি ব্যবহার করব, জুলের সূত্রটাকে বেশি ব্যবহার করা হয়। এবার এই সূত্র থেকে অনেক সূত্র বের করা যায়, তোমার যেখানে যা দরকার, যেভাবে দরকার সেভাবে তুমি এগুলাকে ব্যবহার করবা। যেমন দেখো, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ঠিক না? তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এখানে যদি আমি ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান কি বলা যায়? ভি বাই আর। তাহলে বসাই যদি দিই, তাহলে কি হয় দেখো, তাহলে আর আর কাটা, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এইচ সমান লেখা যায় না? ইজিলি লেখা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে এই সূত্রটাকে লেখা যায়, ঠিক না? আবার এই সূত্রটাকে এইভাবে আবার এখান থেকে আরও সূত্র লেখা যায়। এইখান থেকে দেখো কি সূত্র লেখা যায়, যে আমরা এখান থেকে লিখতে পারি যে এইচ বাই টি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। লেখা যায় কি যায় না? অবশ্যই যায়, টিটাকে পাশে পাঠাই দিলাম। তো আমরা জানি ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ মানে কি? কাজ, আর এইচ মানে শক্তি। কাজ আর শক্তি তো আলটিমেটলি একই জিনিস। তাহলে পি সমান কি লেখা যায়? আই স্কোয়ার আর। আবার এখানে তুমি যদি আয়ের মান বসাই দাও, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে আর আর কাটা যায়, হবে ভি স্কোয়ার বাই আর। পি সমান লেখা যায় না? ইজিলি লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আবার কি লেখা যায় দেখো, যদি আমরা এইখান থেকে, যদি এই সূত্র থেকে যদি আমরা আবার একটু সামনের দিকে আগাই, এরকম যে এইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা এইখানে দেখো, যদি এইটাকে আমরা এইখানে লিখতাম যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে ইন্টু টি। এখন এখান থেকে কি লেখা যায় খেয়াল করো, যদি আমরা ঠিক রাখলাম, যদি এখানে আর এর মান বসাই দিই, তাহলে আর সমান কি লেখা যায়? ভি বাই আই। তাহলে ভি বাই আই ইন্টু টি, তাহলে আই আই কাটা গেলে ভি আই টি লেখা যায় না? এইচ ইজ ইকুয়াল টু আবার লেখা যায় ভি ভি আই টি। তাহলে এইখান থেকে এই সূত্রটাকে ব্যবহার করে আমার যখন যেভাবে যেটা দরকার সেভাবে আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু শক্তি নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো দেখো,
শক্তি, এইটাও তোমাদের জানা, আগে থেকে জানা আছে। ইউনিট কোথায় ব্যবহার করা হয়? মিটারের ক্ষেত্রে। ওই যে মিটারের ক্ষেত্রে আমরা যে ইলেকট্রিক বিলের হিসাবটা করতাম, ওই ইলেকট্রিক বিলের হিসাবটা করা হয় কি? ইউনিটে। এই ইউনিটটাকে বলা হয় বিওটি, বোর্ড অফ ট্রেড। এখন এই ইউনিটে যাওয়ার উপায়টা কি? আমরা যে এই শক্তি বা কাজটা বের করব, সেই কাজ বা শক্তিটাকে 1 কিলোওয়াট আওয়ারে হিসাব করতে হয়। মানে 1 কিলোওয়াট আওয়ার যা কথা, 1 কিলোওয়াট আওয়ার মানে হলো 1 ইউনিট, আবার ওই 1 ইউনিট মানে হলো 1 বিওটি, বোর্ড অফ ট্রেড। ঠিক আছে? তাহলে যখন আমাদের ইলেকট্রিক বিলের হিসাবগুলো করতে বলবে, তখন সেই হিসাবের ক্ষেত্রে আমরা এককটাকে নিয়ে যাব কোথায়? কিলোওয়াট আওয়ারে। কিলোওয়াট আওয়ার মানে যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র 1 ঘন্টা ধরে যে কাজ করতে পারে, সেটাই হলো 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট।